নমস্কার নমস্কার নমস্কার। আপনারা শুনছেন ক্রিপি কলোনি। আজ ক্রিপি কলোনিতে শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিল ছাদের ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক, সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললাম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠি পেলাম। ভাই অমল। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমার তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড়, ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটমাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে কিন্তু। এখানকার সব খবর ভালো। ইতি, তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি, বঙ্গদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না। সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটমাট বাঁধতে শুরু করলাম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতর দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি মানিক? মানিক বলল, ও ওটা ওটা একটা মেমের কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে পর তাকে এইখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড়গড় করতে লাগলো। দেখলাম সেই কবরের দিকে তাকিয়ে সে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললাম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন ও হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বলল, যাতে আর নামে
বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে ক্রিশ্চিয়ানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু যাক, ও কথা থাক এখন। চলো, তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভেতরে ঢুকলাম। যেমন প্রকাণ্ড বাড়ি, তেমনই মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বলল, হ্যাঁ, আসলে এই বাড়িখানা অনেক দিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়েই এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে থেকে সুখ পাওয়া যায় না। আমরা কিন্তু আজ 3 হপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর ফুঁড়ে উঠে কোনো দিনও কোনো মেম পেতনি আমাদের সাথে গল্প করতে আসেনি। আচ্ছা যাক, চলো এখন উপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠসিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনও তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিল ছাদের ঘর বলতে আমরা যা বুঝি, এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড় সড়ো। এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তার পরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতকগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও মস্ত একখানি বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বীভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললাম, মানিক, ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। মানিক আমার কথা মতো কাজ করলো। বাইরে থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড় শিখরক্রমেই উঁচু হয়ে আলোমাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পুজোর থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশীলা নদী। সেই কালো পাহাড়মালার তলায়
রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অপচল কালো মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলাম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁতখুঁত করতে লাগলো। ফিরে বললাম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন, সেটা কিছুতেই মাথায় ঢুকছে না। এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরি উপরি 3 বার এই দৃশ্য অভিনয় হওয়ার পর গোরস্থানে পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভিতরে এনে গোড় দিল। আর সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? হ্যাঁ, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, আর এসব হচ্ছে বানানো কথা। হ্যাঁ, ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? আসলে আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের। তার মেম এই ঘরে থাকতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনিভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস সরিয়ে না রাখি। ও, হঠাৎ খাটের ঠিক মাথার ওপরেই দেয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। জিজ্ঞাসা করলাম, ও ছবি কার মানিক? ও, ওই ছবিটা? আরে ওটা সেই মেমের। আরে কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65-র কম হবে না। লিকলিকে দেহ, বাঁখারির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি। নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢাকা কুতকুতে চোখ দুটো, ওহ ওহ, সেই চোখ দুটোর ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়ে ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তিরও তার তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কিতাবে আঁকা ডাইনির মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। মানিক বলল, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো নাকি? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললাম, পছন্দ? যাকে দেখে এই ছবি আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি
নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি এ ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাতে আমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখব। কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। হ্যাঁ, তাহলে তাহলে আমাকে অন্য ঘর দাও। মানিক একটু ভেবে বলল, আচ্ছা, এসো আমরা দুজন মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে দিলেই চলবে। খাটের ওপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম, কিন্তু উফ, সে কি ভীষণ ভারী ছবি! কি ভারী রে বাবা! ওজন যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, বাপরে, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টি ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপরে নিয়ে গিয়ে রেখে এলাম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, এই ও কি অমল, এই তুমি হাত কাটলে কেমন করে? এই তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো, আমার আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরই মানিকের হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত! মানিকও নিজের হাতের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে বলল, আরে তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছু টেরই পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম। তারপর নিজের নিজের হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারোর হাতে কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে তবে কিসের রক্ত? এ কি রহস্য! সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলাম, ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধড়মড়িয়ে বিছানার ওপর উঠে বসে চেয়ে দেখি, কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার ওপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলাম মনের ভুল। হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা খুঁজে পেলাম। একটা কাঠি জেলে তুলে ধরে
তাড়াতাড়ি ঘরের চারিদিক একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলো। বরফের মতন ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে ভয়ে পাগলের মতন হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লাম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের ওপর পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলাম না। তীরের মতো ছুটে ছাদের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই জিজ্ঞেস করলো, ব্যাপার কি? তোমার ঘরেও কিসের শব্দ হলো? আমি 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 কাঁপতে কাঁপতে বললাম, এই তোমাদের সেই ডাইনির ছবি আবার আবার ঘরে ফিরে এসেছে। ধুৎ, যত সব বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পায়ে উপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলাম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে চিৎকার করছে। তাই চিৎকারের ফাঁকে ফাঁকে তার বলা কথাগুলো ঠিক মতো কানে আসছে না। ভালো করে শুনে বোঝা গেল সে বলছে, ঘরের ভেতরে পচা মরার গন্ধ আর ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎই আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। ক্রিপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিল ছাদের ঘর। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন। মানিকের ভূমিকায় ছিল বিবেক। গল্পের সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।